সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম রিয়েল অ্যানালাইসিস, আর রিয়েল অ্যানালাইসিস থেকে আমরা রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা করতেছিলাম। তো এই চ্যাপ্টারের শুরুতে গত ক্লাসে আমরা বলছিলাম যে রিয়েল নাম্বার চারটা এক্সিওমের উপর ডিপেন্ড করে দাঁড়ায় আছে। তো সেই চারটা এক্সিওমের মধ্যে তিনটা এক্সিওম আমরা গত ক্লাসে পড়ে ফেলছি। আর আমি এটাও বলছিলাম যে লাস্ট আমরা কমপ্লিটনেস এক্সিওম পড়ব, আর কমপ্লিটনেস এক্সিওম পড়ার জন্য আমাদেরকে 10টা সংজ্ঞা জানতে হবে, না হলে আমরা কোনোভাবেই কমপ্লিটনেস এক্সিওম শুরু করতে পারবো না বা কমপ্লিটনেস এক্সিওমটা বুঝবো না। ওকে, সেই 10টা সংজ্ঞা আমরা এখানে কোনটা কোনটা সেটা আমরা লিখে রাখছি। আজকে আমরা এই 10টা সংজ্ঞা কাকে বলে সেটা শেখার চেষ্টা করব। ওকে, তো আমি প্রথমে এটা বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা এটাকে বইয়ে যে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছে, মানে বাংলা ভাষার সাথে ম্যাথমেটিক্সের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা আন্দাজ করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপার বাউন্ড কি, অর্থাৎ কোনো একটা সেটের আপার বাউন্ড কি। খেয়াল করো, ধরো আমি একটা সেট নিছি, সেটটা হচ্ছে বাস্তব সংখ্যারই সেট 1 2 3 4 5। এই সেটটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা উপসেট। ওকে, বাস্তব সংখ্যা তো অসংখ্য সংখ্যা দিয়ে বানানো বাস্তব সংখ্যা সেট, সেখান থেকে আমি একটা উপসেট বানাইলাম যেটা 1 2 3 4 5। এখন আপার বাউন্ড হচ্ছে, আমি এই সেটের দিকে যদি একটু খেয়াল করি তাহলে আমরা একটা কথা নিঃসন্দেহে বলতে পারবো, সেটা হচ্ছে এই সেটের কোনো উপাদান 5-এর চেয়ে বড় নয়। এই সেটের কোনো উপাদান 5-এর চেয়ে বড় নয়। দেখো, 1 5-এর চেয়ে বড় হইতে পারে নাই, 2ও 5-এর চেয়ে বড় হইতে পারে নাই, 3ও 5-এর চেয়ে বড় হইতে পারে নাই, 4ও 5-এর চেয়ে বড় হইতে পারে নাই, খুদ 5ও 5-এর চেয়ে বড় হতে পারে নাই। সমান হইছে কিন্তু বড় হতে পারে নাই। এই যে সেটের এই যে উপাদানটা যেটা সবার চেয়ে বড়, অর্থাৎ অন্য উপাদানগুলো সবাই তার চেয়ে ছোট, সেই উপাদানটাকে বলা হয় আপার বাউন্ড। তাহলে এই আপার বাউন্ড হচ্ছে এই সেটের জন্য 5। অর্থাৎ আপার বাউন্ড হচ্ছে সেই উপাদান যে উপাদানটা ওই সেটের, মানে যে উপাদানটার চেয়ে ওই সেটের অন্য সকল সদস্য ছোট হবে। আবার বলতেছি, আপার বাউন্ড হচ্ছে সেই উপাদান যে ওই সেটের সকল উপাদান ওই উপাদানের চেয়ে ছোট হবে। ওই সেটের অন্যান্য যত সদস্য আছে সবাই ওই উপাদানের চেয়ে ছোট হবে। ওকে, এটাকে বলা হয় ওই সেটের আপার বাউন্ড। তো আমি লোয়ার বাউন্ডটা একসাথে বুঝাই ফেলি। এখানে আরও খেয়াল করলে আমরা দেখব যে এই সেটে 1 যে উপাদানটা আমরা দেখতে পাচ্ছি, অন্য সকল উপাদান কিন্তু 1-এর চেয়ে ছোট নয়, 5-এর চেয়ে বড় নয় বলছিলাম, সেজন্য 5 হচ্ছে আপার বাউন্ড। আর 1-এর চেয়ে ছোট নয়, দেখো 5 4 3 2 1 এগুলো কেউই 1-এর চেয়ে ছোট নয়। তো এই সেটের জন্য 1 হচ্ছে লোয়ার বাউন্ড। তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে একটা সেটের সবচেয়ে ছোট সেই উপাদান, সবচেয়ে ছোট বলবো না, একটা সেটের সেই উপাদান যার চেয়ে ওই সেটের অন্যান্য উপাদানগুলো ছোট হইতে পারবে না। যার চেয়ে অন্যান্য উপাদানগুলো বড় হইতে পারবে না সে হচ্ছে আপার বাউন্ড, যার চেয়ে অন্যান্য উপাদানগুলো ছোট হইতে পারবে না সে হচ্ছে লোয়ার বাউন্ড। এবার আমরা এই আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা শিখব আপার বাউন্ড। আমরা এখানে টিক চিহ্ন দিচ্ছি, আপার বাউন্ড। আপার বাউন্ড বোঝার জন্য আমরা প্রথমে মনে করে নিলাম যে এস হচ্ছে একটা সাবসেট। এস হচ্ছে একটা সাবসেট অফ রিয়েল নাম্বার। আমরা এটাকে বাংলায় লিখতে পারতাম এভাবে, আমি একটু দেখাই। আমরা বলতে পারতাম, মনে করি এস হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেটের একটি উপসেট। এই যে বাংলায় এই কথাটা লিখছি, এই বাংলা কথাটাকে আমি এখানে ছোট করে এস সাবসেট অফ রিয়েল নাম্বার লিখে দিছি। অর্থাৎ এটা হচ্ছে বাংলা লাইন, বাংলা ভাষায় বোঝা লাইন, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বোঝা লাইন। তাহলে এস হলো আর এর একটি উপসেট, এটাকে আমরা খুব ছোট করে এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ ম্যাথমেটিক্সে আমরা এস হলো আর এর উপসেট এই জিনিসটাকে এভাবে বাংলায় না লিখে আমরা এভাবে প্রকাশ করে দিতে পারি। এটা হচ্ছে উপসেট চিহ্ন, আর এটা হচ্ছে উপসেট। এটা হচ্ছে কার উপসেট? যার উপসেট তার নাম। ওকে, তাহলে আমরা মনে করে নিলাম যে এস হচ্ছে আর এর একটি উপসেট, আর এই এস এর মধ্যে একটি বাস্তব সংখ্যা হচ্ছে ইউ। এস এর মধ্যে একটা বাস্তব সংখ্যা ইউ। আমি আসলে 5টাকে ইউ ধরে নিচ্ছি। এস এর মধ্যে একটি বাস্তব সংখ্যা এই 5 যেটা, সেটাকে আমি কি ধরে নিচ্ছি? ইউ ধরে নিচ্ছি। তো আমরা ধরলাম যে এটাই আমার একটা সেট এস। ওকে, তো এস একটা সেট,
আমি নিছি যার মধ্যে একটা বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান, ইউ বিদ্যমান যেন ফর অল এক্স বিলংস টু এস। এই এক্স বিলংস টু এস, ফর অল এক্স বিলংস টু এস মানে হচ্ছে এস সেটের সকল উপাদানকে আমি কমনলি এক্স ধরে নিছি। এস সেটের সকল উপাদানের নাম আমি কমনলি কি ধরছি? এক্স ধরছি। x1 হতে পারে, x2 হতে পারে, x3 হতে পারে, x4 হতে পারে, x5ও হতে পারে। ওকে, তাহলে এক্স দিয়ে কি বুঝাচ্ছি? এস সেটের যে কোনো উপাদান। ওকে, আর এটাতে কি বলতেছি? ইউ একটা বাস্তব সংখ্যা বিদ্যমান থাকবে যেন ফর অল এক্স বিলংস টু এস, অর্থাৎ এস থেকে নেওয়া সকল উপাদান এর জন্য এই ঘটনাটা ঘটবে, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ইউ হয়, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ইউ হয়। তাহলে কি বলতেছে দেখো, এস সেটের সকল উপাদান ইউ এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। এস সেটের সকল উপাদান, এই এক্স হচ্ছে এস সেটের যে কোনো উপাদানকে বোঝাচ্ছে। এস সেটের যে কোনো উপাদান ইউ এর চেয়ে কি হবে? ছোট হবে অথবা কি হবে? সমান হবে, কিন্তু ইউ এর চেয়ে বড় হইতে পারবে না, ইউ এর চেয়ে বড় হইতে পারবে না। তো আমরা এখানে কি বলছিলাম যে এই সেটের সকল উপাদান 5-এর সমান হচ্ছে, কিন্তু 5-এর চেয়ে বড় হইতে পারতেছে না। যদি এই ঘটনা ঘটে, ইউ এর চেয়ে যদি বড় হইতে না পারে, তাহলে আমরা ইউকে বলবো, তবে ইউকে এস সেটের বারবার লেখার দরকার নেই, বলছি একবার, এস এর কি বলা হবে? আপার বাউন্ড বলা হবে, আপার বাউন্ড বলা হয়। তাহলে খুবই সিম্পল কথাবার্তা, বাংলা কথাটাকে একটু ম্যাথমেটিক্যালি ফরম্যাট করতে হয়েছে। তাহলে কি বলছি? আমরা বাস্তব সংখ্যার একটা উপসেট নিছি, ঠিক এইখানে যেমন একটা বাস্তব সংখ্যার উপসেট নিছি, সেই রকম ওই উপসেটের মধ্যে আমরা ভাবলাম যে একটা ভাবলাম না, ওই উপসেটের মধ্যে যদি এমন একটা ইউ জাস্ট একটা নাম মাত্র, এমন একটা বাস্তব সংখ্যা বিদ্যমান থাকে যেই বাস্তব সংখ্যাটা ওই সেটের অন্য সকল উপাদান এর চেয়ে বড় হয়ে যায়, ওই সেটের অন্য সকল উপাদানের চেয়ে বড় হয়ে যায় এবং সমানও হইতে পারবে, কিন্তু ওই সেটের কোনো উপাদান ওর চেয়ে বড় হয়ে যেতে পারবে না, ইউ এর চেয়ে বড় হয়ে যেতে পারবে না, তাহলে ইউকেই আমরা বলে দিতে পারবো আপার বাউন্ড। ধরো আমি এই সেটে 4কে ভাবলাম যে আপার বাউন্ড, ঠিক আছে, কিন্তু 4কে যদি আমি আপার বাউন্ড ভাবি, তাহলে আমি কি দেখতে পাবো? 4-এর চেয়ে একটা বড় উপাদান 5 আছে, তাহলে এই কন্ডিশন সে আর মানতেছে না, অর্থাৎ ইউ যেটা ভাবছি, 4কে ইউ ভাবছি, সে ইউ এর চেয়েও একজন বড় আছে, সুতরাং 4 আপার বাউন্ড হইতে পারবে না। তাহলে এখানে আপার বাউন্ড হওয়ার মূল শর্ত হচ্ছে সেই আপার বাউন্ড হবে যে ওই সেটের অন্য সব উপাদানের চেয়ে বড় দেখাবে বা বড় হবে। ওকে, তাহলে আপার বাউন্ড বোঝার সাথে সাথে আমি এই বাউন্ডেড অ্যাবভ সেটটাও বুঝাই ফেলার চেষ্টা করি। তো যে সেটের, দেখো বাউন্ডেড অ্যাবভ সেট হচ্ছে যে সেটের আপার বাউন্ড বিদ্যমান থাকবে, আপার বাউন্ড বিদ্যমান মানে এমনও সেট হইতে পারে যাদের কাছে কোনো আপার বাউন্ড নাই। যে সেটের আপার বাউন্ড বিদ্যমান তাকে বাউন্ডেড অ্যাবভ সেট বলে, বাউন্ডেড অ্যাবভ সেট বলে। তাহলে কি হইল? আপার বাউন্ড কাকে বলে বুঝে গেলাম, বাউন্ডেড অ্যাবভ সেট কাকে বলে সেটাও আমরা বুঝে গেলাম। এবার আসবো লোয়ার বাউন্ড কাকে বলে। লোয়ার বাউন্ড এক্স্যাক্টলি সেম কাহিনী, সেজন্য আমি এইখানের ভিতরে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। মনে করলাম এস হলো রিয়েল নাম্বারের একটা উপসেট, এই চিহ্নটা কিন্তু উপসেট চিহ্ন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এর মধ্যে একটি বাস্তব সংখ্যা, এবার আমি ইউ না বলে লোয়ার বাউন্ডের জন্য এল বলি, মানে আপার বাউন্ড যখন পড়ছিলাম তখন আমি ইউ বলছিলাম ওই সংখ্যাটাকে, আর লোয়ার বাউন্ড যখন বলছি তখন ওই সংখ্যাটাকে এল বলতে যাচ্ছে। অর্থাৎ 1 2 3 4 5 এই সেটটা আমি নিছি, এই 1টাকে আমি স্পেসিফিকলি এল বলছি। ওকে, আর এই সেটের সকল উপাদানকে আমি স্পেসিফিকলি এক্স বলে ডাকতেছি, অর্থাৎ এই সেটের সব উপাদানের নাম হচ্ছে এক্স, আর স্পেসিফিকলি 1টাকে আমি কি বললাম? এল। তাহলে এল লোয়ার বাউন্ড যদি হইতে চায়, তাহলে এল কি হবে? এল হবে যে এই সেটের সকল উপাদানের চেয়ে ছোট অথবা সমান। এল হবে যে এই সেটের সকল উপাদানের চেয়ে ছোট, অর্থাৎ
এই সেটে এমন কোনো উপাদান পাওয়া সম্ভব নয়, এই সেটে এমন কোনো উপাদান পাওয়া সম্ভব নয় যে 1 এর চেয়ে ছোট হয়ে যাবে, মানে L এর চেয়ে ছোট হবে এমন কোনো উপাদান এই সেটে পাওয়া সম্ভব নয়। এই সেটে সকল উপাদান হবে যে L এর চেয়ে কি বড়। ওকে, তাহলে আমরা এখন এটা ঠিক করে নিই। এর মধ্যে এমন একটি বাস্তব সংখ্যা L বিদ্যমান যেন ফর অল x বিলংস টু S এর জন্য, অর্থাৎ সকল উপাদানের জন্য, S এর সকল উপাদানের জন্য এই ইকুয়েশনটা হবে এরকম যে L ইজ লেস দেন অর ইকুয়াল x, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল L, অর্থাৎ এখানে x গুলো সবগুলো L এর চেয়ে বড় হবে, 1 এর চেয়ে কি হবে বাকি উপাদান সবাই বড় হয়ে যাবে। আমরা ওইটাই লিখি, আগেরটাই লিখি, ছোটটাই লিখি, L ইজ লেস দেন অর ইকুয়াল x, অর্থাৎ L ই হচ্ছে ওদের সবার চেয়ে ছোট উপাদান হয়, তবে L কে S এর লোয়ার বাউন্ড বলা হবে, L কে S এর লোয়ার বাউন্ড বলা হবে। সিম্পল কথাবার্তা, জাস্ট এখানে আমরা একটু ম্যাথমেটিক্যাল ফরমেশন করার জন্য একটু জটিলতার মধ্যে গেছি। একইভাবে যে সেটের লোয়ার বাউন্ড বিদ্যমান থাকবে, তাকে বাউন্ডেড বিলো সেট বলা হবে, বাউন্ডেড বিলো সেট। তাহলে আমরা লোয়ার বাউন্ড বুঝছি, বাউন্ডেড বিলো সেটও বুঝে গেছি, আমরা 4টা সংখ্যা বুঝে গেছি। কমপ্লিটনেস অ্যাক্সিওম বোঝানোর জন্য আমাদের যে 10টা সংখ্যা দরকার, সে 10টা সংখ্যার মধ্যে আমরা 4টা সংখ্যা বুঝে গেছি। ওকে, এবার আমরা জানতে চাইবো যে বাউন্ডেড সেট কাকে বলে। সোজা কথায় বাউন্ডেড সেট হচ্ছে যেটাতে আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে, সেটা হচ্ছে বাউন্ডেড সেট। আর আনবাউন্ডেড সেট হচ্ছে যেটাতে আপার বাউন্ড লোয়ার বাউন্ড যে কোনো একটা না থাকলেই সেটা আনবাউন্ডেড সেট আমরা বলতে পারবো। ওকে, তাহলে বাউন্ডেড সেট কাকে বলে? যে সেটের, আমরা একটু বাউন্ডেড সেটের সংজ্ঞাটা লেখার চেষ্টা করি। আমরা বলবো বাউন্ডেড সেট ওকে, বাউন্ডেড সেট হচ্ছে সোজা কথায় আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দোনোটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে বাউন্ডেড সেট। এবার আমরা এটা ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করি। আমরা বলবো দুইটা সংজ্ঞা দিতে পারবো। একটা সংজ্ঞা হচ্ছে বলবো যে ভাই মনে করলাম যে S হচ্ছে একটা উপসেট অফ রিয়েল নাম্বার। মনে করলাম যে S আর এর একটা উপসেট, যদি S সেটটি বাউন্ডেড অ্যাবোভ, যদি S সেটটি বাউন্ডেড অ্যাবোভ এবং শব্দটা দিয়ে খেয়াল রাখো, এবং বাউন্ডেড বিলো, S সেটটি বাউন্ডেড অ্যাবোভ এবং বাউন্ডেড বিলো সেট হয়, তবে S কে, অর্থাৎ এই S সেট যেটা আমি নিয়েছি সেটা যদি একই সাথে বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো হয়, এই এবং দিয়ে বোঝাচ্ছে এবং দিয়ে তার আগে এবং এর পরে দোনোটা ঘটনাই একসাথে ঘটতে হবে বোঝায়। অথবা দিয়ে বোঝানো হয় আগেরটা ঘটবে, নাহলে পরেরটা ঘটবে, নাহলে দোনোটাই ঘটবে, যে কোনো একটা কেস হইলে হবে। মাঝখানে অথবা দিলে 3টা কেস পাওয়া যায়, হয় আগেরটা ঘটবে, নাহলে পরেরটা ঘটবে, নাহলে দোনোটা ঘটবে। আর এবং দিয়ে শুধু একটাই কেস পাওয়া যায়, সেটা হচ্ছে আগেরটা এবং পরেরটা দোনোটাই ঘটতে হবে। অর্থাৎ এই সেটকে শুধু বাউন্ডেড অ্যাবোভ সেট হইলে হবে না, শুধু বাউন্ডেড বিলো হইলে হবে না, এই সেটকে অবশ্যই একই সাথে বাউন্ডেড অ্যাবোভ এবং বাউন্ডেড বিলো সেট হইতে হবে। তারপরে আমরা S কে বলতে পারবো বাউন্ডেড সেট। তবে আমরা S কে বাউন্ডেড সেট বলে, তবে S কে বাউন্ডেড সেট বলে। ব্যাস, বাউন্ডেড সেটের সংজ্ঞা এটুকুতেই আমরা চাইলে দিয়ে ফেলতে পারতেছি। তবে বাউন্ডেড সেটের আরেকটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা আছে। এই যে সংজ্ঞাটা আমি দিলাম, এটা একটা বাংলা ভাষার সংজ্ঞার মতো হয়ে গেছে, এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসে নাই। এখন আমি এটাকে ম্যাথমেটিক্যাল ফরমেশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমরা মনে করলাম অন্যভাবে সংজ্ঞা দিচ্ছি, এই একটা সংজ্ঞা তুমি পরীক্ষা লিখলে ফুল নাম্বার পাচ্ছ, তাও আমি অন্যভাবে সংজ্ঞা দিচ্ছি। ভাই আমি কেন একই রকম জিনিসের 2 বা 3 বা 2 রকম 3 রকম সংজ্ঞা দিচ্ছি? আসলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাচ্ছি, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাচ্ছি। যেমন আমি বাংলায় বললাম যে পানি, ইংরেজিতে ওটাকে বলা হয় ওয়াটার। এই যে আমি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট হয়ে যেতে পারতেছি, এই কনভার্টনেসের কারণ কি, বা কনভার্ট কেন হইতে পারতেছি? কারণ হচ্ছে আমি বাংলার যে শব্দটা ইংরেজিতে সেই শব্দটাকে কি বলে সেটা আমি জানি। একইভাবে বাংলায় যে কথাটা সেটাকে ম্যাথমেটিক্সে কি বলে সেটাও যদি আমি জানি, অনেক সময় বই পড়ে নিজে অনেক কিছু বুঝে যেতে পারবো। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে বই পড়ে নিজে অনেক কিছু বুঝে যাওয়ার ব্যাপারটা শেখা। তাহলে আমরা মনে করলাম যে S হচ্ছে একটা উপসেট অফ রিয়েল নাম্বার। দেখছো আমি বাংলায় বলছি কি,
এস হচ্ছে উপসেট অফ রিয়েল নাম্বার, কিন্তু লিখছি খালি এইটুকুই। ওকে, এইটুকু মানে হচ্ছে এস উপসেট। ওকে, এর মধ্যে যদি দুটি বাস্তব সংখ্যা এল ও ইউ, মনে পড়তেছে এল ছিল লোয়ার বাউন্ডের লাস্ট সীমা, ইউ ছিল আপার বাউন্ডের লাস্ট সীমা, এল ও ইউ বিদ্যমান থাকে যেন, এই যেন লাইনটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল লাইন। একটু খেয়াল করো, এই এস একটা উপসেট যার মধ্যে এলও আছে ইউ আছে, একটা এল একটা ইউ বিদ্যমান আছে, মানে সোজা কথায় বোঝানো হচ্ছে ওই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বিদ্যমান আছে, কিন্তু এখনো এদেরকে আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ড বলতে পারতেছি না। এই যেন বলে যে লাইনটা আমরা বলবো সেটাতে আমরা বলতে পারবো যেন এস এর সকল উপাদান, এই এস এর সকল উপাদান না বলে সকল উপাদানটা একটা কমন নাম ধরা হয়েছে এক্স। যেমন আমরা বললাম যে ধরো আমার একটা নাম রহিম, করিম, যদু, মধু, এরকম কত ধরনের নাম হইতে পারে না, কিন্তু সবার একটা কমন নাম আছে, কমন নামটা হচ্ছে মানুষ। যেমন আমরা বলি যে কি বলি যে মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, অর্থাৎ রহিম হোক, করিম হোক, যদু হোক, মধু হোক, সবাইকে কি করতে হবে? মরতে হবে। এই সবাইকে বোঝানোর জন্য আমরা এভাবে বলতে পারতাম যে রহিম মরণশীল, করিম মরণশীল, যদু মরণশীল, মধু মরণশীল, এভাবে না বলে আমরা কি বলছি? মানুষ মরণশীল। এই যে রহিম, করিম, যদু, মধু সবাইকে মানুষ দিয়ে বুঝাচ্ছি। ঠিক সেমলি এস এর সকল উপাদান, যতগুলো উপাদান আছে প্রত্যেককে কমনলি এক্স বলে আমরা ডাকতেছি। তাহলে কি বললাম? যেন এস এর সকল উপাদান, মুখে বলতেছি এস এর সকল উপাদান, কিন্তু লিখছি এভাবে, মানে এক্সকেই এস এর সকল উপাদান বলতেছি। যেন এস এর সকল উপাদান এর জন্য ঘটনাটা এরকম ঘটে, এল এর চেয়ে বড় কিন্তু ইউ এর চেয়ে ছোট, এল এর চেয়ে বড় কিন্তু ইউ এর চেয়ে ছোট হয় তবে, অর্থাৎ এখানে কি বলছে, স্পষ্ট বোঝা যাচ্ছে এক্স এর সীমানা কতটুক থেকে হবে? এল থেকে। এক্স এর সীমানা কোথায় গিয়ে শেষ হবে? ইউতে। অর্থাৎ এক্স যে উপাদানটা, এস এর যে উপাদান এক্স, সেই এক্স এর ভ্যালু এল এর চেয়ে বড় হবে, ইউ এর চেয়ে ছোট হবে, এল এর সমানও হইতে পারবে, ইউ এর সমান হইতে পারবে, কিন্তু এল এর চেয়ে আর ছোট মান এক্স এর মধ্যে থাকবে না, ইউ এর চেয়ে আর বড় মান এক্স এর মধ্যে থাকবে না। যদি সেরকম ঘটে তবে আমরা এস কে বাউন্ডেড সেট বলতে হবে, তবে এস কে বাউন্ডেড সেট বলে। ওকে, তাহলে আমরা বুঝলাম বাউন্ডেড সেট কাকে বলে। পরীক্ষায় যে সংজ্ঞাগুলো আসে মূলত আমি সেই সংজ্ঞাগুলোকে ম্যাথমেটিক্যালি নোট করে দেওয়ার চেষ্টা করতেছি। তুমি এখানে যে বাউন্ডেড সেট লিখছি সেটা লিখলেও তুমি সঠিক আনসার লিখছো, এখানে যেটা লিখছি সেটা লিখলেও তুমি সঠিক আনসারই লিখছো, কোনো সমস্যা এখানে চিন্তা করার দরকার নেই, দুইটাই সঠিক। ওকে, এবার আসি বাউন্ডেড সেটের পরে আমরা আসবো আনবাউন্ডেড সেট। আনবাউন্ডেড সেট কাকে বলে? যে সেট বাউন্ডেড নয়, যেই সেটটা বাউন্ডেড হওয়ার শর্তগুলোকে ফুলফিল করবে না, সেই সেটই হয়ে যাবে আনবাউন্ডেড সেট। তো আনবাউন্ডেড সেট বোঝার জন্য আমরা দুইটা সংজ্ঞা দিতে পারি। তা আমরা বলতে পারবো ওই এস একটা উপসেট, যদি সেটটা বাউন্ডেড এবং বাউন্ডেড বিলো সেট না হয় তবে এসকে আমরা আনবাউন্ডেড সেট বলে দিব। তাহলে কি বলছি আনবাউন্ডেড সেট কাকে বলে? মনে করি শব্দটা আমি লিখতেছি না, জাস্ট বুঝে দিচ্ছি। মনে করি এস বিলংস টু আর, মুখে যেটা সুন্দর সেটাও লিখবা। মনে করি এস সাবসেট অফ আর, নট বিলংস টু, এস সাবসেট অফ আর, যদি এই এস সেটটা বাউন্ডেড অ্যাবোভ সেট এবং বাউন্ডেড বিলো সেট না হয় তবে এই এস সেটটাকে বলা হবে যে আনবাউন্ডেড সেট। বাউন্ডেড অ্যাবোভ সেটও হবে না, বাউন্ডেড বিলো সেটও হবে না, তবে এই সেটটাকে আমরা বলবো যে আনবাউন্ডেড সেট। ওকে, আর তুমি যদি ম্যাথমেটিক্যালি সংজ্ঞা দিতে চাও তাহলে তুমি বলবো যে এস সাবসেট অফ আর, এখন এই এর মধ্যে দুইটা উপাদান এল এবং ইউ বিদ্যমান থাকবে, মানে ওটার মতো করে দিবা। এল এবং এত বিদ্যমান না থাকে, ওটাতে বলছি বিদ্যমান থাকে, আর এটাতে বলছি বিদ্যমান না থাকে। যেন ফর অল এক্স বিলংস টু এস এর জন্য এল লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল ইউ হয়, তবে এসকে আমরা বলতে পারবো আনবাউন্ডেড সেট। এখন তুমি বলবা যে বাউন্ডেড সেটেও তো এই শর্তই ছিল, আনবাউন্ডেড সেটেও এই শর্ত ছিল। বাউন্ডেড সেটে এই শর্তে বলছিল যে ইউ আর এল বিদ্যমান থাকে, আর আনবাউন্ডেড সেটে বলতেছে এই শর্ত ফুলফিল করার জন্য ইউ এবং এল এই সেটের মধ্যে বিদ্যমান নাই। তাহলে যখন এই সেটের মধ্যে ইউ এবং এল বিদ্যমান থাকবে তখন সেটা বাউন্ডেড সেট,
আর যখন এই শর্ত ফুলফিল করার জন্য ইউ এবং এল বিদ্যমান থাকতেছে না তখন সেটা হচ্ছে আনবাউন্ডেড সেট। ওকে, তাহলে আমরা বাউন্ডেড সেট এবং আনবাউন্ডেড সেটও বুঝে গেলাম। এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সংজ্ঞা আসবে সুপ্রিমাম এবং ইনফিমাম। এই দুইজন বেশি ইম্পর্টেন্ট, এদের নিয়েই পুরো রিয়েল নাম্বারে বারবার বলা হয়েছে, তাই আমাদের এটাই সবচেয়ে বেশি বোঝা উচিত। এটা বুঝার আগে, সুপ্রিমাম ইনফিমাম বুঝার আগে আমি ওই সেটটা আরেকবার লিখি। 1 2 3 4 5 ধরলাম এটা একটা এস সেট। এই সেটে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সেটে 5টা উপাদান এবং এই সেটের আপার বাউন্ড হচ্ছে 5, আপার বাউন্ড হচ্ছে 5 আর লোয়ার বাউন্ড হচ্ছে কি 1, লোয়ার বাউন্ড হচ্ছে 1। এখন দেখো এই সেটের আপার বাউন্ড হচ্ছে 5, এটা আমরা এভাবে বলতে পারি যে এই সেটের সকল উপাদান 5-এর চেয়ে ছোট। এই সেটের সকল উপাদান, আবার এভাবে বলতে পারি এই সেটের সকল উপাদান 5-এর চেয়ে বড় নয়। এই সেটের সকল উপাদান 5-এর চেয়ে বড় নয়, 5 এর চেয়ে বড় নয়, সেই জন্যই তো 5কে আমরা আপার বাউন্ড বলতেছি। এই সেটের সকল উপাদান 5-এর চেয়ে বড় নয়, 5-এর চেয়ে আর বড় কোনো উপাদান আমরা এই সেটে পাচ্ছি না, সেই জন্য 5কে আমরা কি বলছি আপার বাউন্ড। এখন দেখো আমি যদি বলি এই সেটের সকল উপাদান 6-এর চেয়ে বড় নয়, 6 থেকে বড় নয়, ঠিক আছে, তাও তো কন্ডিশনটা মানতেছেন, ঠিক আছে, তো 6 থেকে তো বড় নয়, তাহলে 6ও তো একটা আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 7-এর চেয়ে বড় নয়, এটাও তো বলা যায় এই সেটের কোনো উপাদানকে 7-এর চেয়ে বড়, ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারবা যে এই উপাদানগুলো 7-এর চেয়ে বড় নয়, তার মানে 7ও ওর জন্য একটা আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 8-এর চেয়ে বড় নয়, তো 8ও ওর জন্য আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 9-এর চেয়ে বড় নয়, 9ও আপার বাউন্ড। এই সেটের সকল উপাদান 10-এর চেয়ে বড় নয়, তো 10ও আপার বাউন্ড। এভাবে কোনো একটা সেটের যদি একটা আপার বাউন্ড খুঁজে পাওয়া যায় তাহলে ওই সেটের ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড খুঁজে পাওয়া যাবে। কথাটাকে মাথায় ঢুকাও, কি বলছি, কোনো একটা সেটের একটা আপার বাউন্ড যদি আমি কোনো কারণে খুঁজে পাই তাহলে ওই সেটের ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড খুঁজে পাওয়া পসিবল। এখন এই ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড কোনটা? নিশ্চয়ই সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে 5। আবার বলতেছি, এই ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড, এরা সবাই আপার বাউন্ড কার? এই সেটের এই ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আমি একটু লিস্ট সবচেয়ে ছোট কোনটা? এই অসীম সংখ্যক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে লিস্ট বাউন্ড, সবচেয়ে ছোট আপার বাউন্ড যেটা, সেটাকেই বলা হয় সুপ্রিমাম, সেটাকেই বলা হয় সুপ্রিমাম। আশা করি বোঝা গেছে সুপ্রিমাম জিনিসটা কি। তার একইভাবে ইনফিমামটাও আমি বুঝাই দিই। এই সেটের 1 হচ্ছে একটা লোয়ার বাউন্ড, একইভাবে 0 এই সেটের একটা লোয়ার বাউন্ড। কারণ এই সেটের 1 লোয়ার বাউন্ড কেন? কারণ হচ্ছে এই সেটের কোনো উপাদান 1-এর চেয়ে ছোট নয়, এই সেটের কোনো উপাদান 1-এর চেয়ে ছোট নয়, সেজন্য 1 হচ্ছে লোয়ার বাউন্ড। আবার আমরা বলতে পারি এই সেটের সকল উপাদান 0-র থেকে তো ছোট নয়, তাহলে 0 একটা লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান -1 থেকে ছোট নয়, তো -1ও ওর জন্য একটা লোয়ার বাউন্ড। এই সেটের সকল উপাদান -2 থেকে ছোট নয়, তাহলে -2ও ওর জন্য লোয়ার বাউন্ড। অর্থাৎ কোনো একটা সেটের যদি একটা লোয়ার বাউন্ড পাওয়া যায় তাহলে ওই সেটের অসীম সংখ্যক, ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ড পাওয়া যাবে। এই ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এই ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1, সবচেয়ে বড় মানে গ্রেটেস্ট, সবচেয়ে বড় মানে গ্রেটেস্ট, সবচেয়ে বড় মানে হচ্ছে গ্রেটেস্ট কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড়, লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে বলা হয় ইনফিমাম, সেটাকে বলা হয় ইনফিমাম। ওকে, তো এখন আমরা এই আপার বাউন্ড বা সুপ্রিমাম ইনফিমামের সংজ্ঞাগুলা ম্যাথমেটিক্যালি লেখার চেষ্টা করব। তাহলে আমরা বুঝে গেছি যে সুপ্রিমাম আসলে কাকে বলে আর ইনফিমাম আসলে কাকে বলে। এবার আমরা বোঝার চেষ্টা করব ম্যাথমেটিক্সে সুপ্রিমাম ইনফিমাম পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখব। তাহলে আমরা এখন সংজ্ঞা দেব কিসের? সুপ্রিমাম।
এটাকে আবার আরেকভাবে বলা হয় সুপ্রিমামকে লিস্ট আপার বাউন্ড, LEAST, লিস্ট, UPPER, আপার বাউন্ড। তাহলে দেখো লিস্ট আপার বাউন্ড মানে অনেকগুলো আপার বাউন্ড হয়ে যাচ্ছে, সেই অনেকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট যেন কেউ না হয়, সেটাকে আমরা বলি যে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা দিচ্ছি। আমরা বললাম যে মনে করলাম যে এস একটা উপসেট, এস একটা রিয়েল নাম্বারের উপসেট, আর এই উপসেটটা ফাঁকা নয়, মানে এই উপসেটটা ফাঁকা নয়, ফাঁকা সেট নয় আর কি, খালি নয় আর কি, কিছু না কিছু তার মধ্যে আছে। সেটা বোঝানোর জন্য আমরা এখানে ইকুয়াল দিছি। এটা যদি আমি খাঁটি বাংলা লিখি তাহলে এভাবে লিখতে হবে যে মনে করি এস হলো রিয়েল নাম্বার আর এর একটি অশূন্যক উপসেট। অশূন্যক উপসেট, অশূন্যক মানে হচ্ছে যার উপাদান খালি নয়, অর্থাৎ যার ভিতরে অবশ্যই কোনো না কোনো উপাদান আছে। এই এত বড় একটা লম্বা লাইনকে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে লিখছি যে ভাই এস হচ্ছে একটা উপসেট, কার উপসেট? রিয়েল নাম্বারের উপসেট, এবং এই এস উপসেটটা ফাঁকা সেট নয়। ফাঁকা সেট নয় মানে তার ভিতরে কিছু না কিছু উপাদান আছে, একদম খালি নয়, এমটি নয়। ওকে, তাহলে আমরা বললাম এত হলো এস। আরেকটা কথা আমরা বলেছি সেটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ সেট, বাউন্ডেড অ্যাবভ সেট, বাউন্ডেড অ্যাবভ সেট। তাহলে খেয়াল করো, সুপ্রিমাম হইতে গেলে বাউন্ডেড অ্যাবভ সেট অবশ্যই হইতে হবে, অর্থাৎ ওই সেটের অবশ্যই একটা আপার বাউন্ড থাকতে হবে। আমরা কি বলছিলাম? যে সেটের আপার বাউন্ড বিদ্যমান তাকে বাউন্ডেড অ্যাবভ সেট বলে, যে সেটের লোয়ার বাউন্ড বিদ্যমান তাকে বাউন্ডেড বিলো সেট বলে। তো এখন এই সেটটা যদি বাউন্ডেড অ্যাবভ সেট না হয় তাহলে সেখান থেকে আমরা সুপ্রিমাম খুঁজে পাবো না। কেন? কারণ বাউন্ডেড অ্যাবভ সেট না হলে আপার বাউন্ড থাকবে না, আপার বাউন্ড না থাকলে লিস্ট আপার বাউন্ড খুঁজে পাওয়াও ইম্পসিবল। আগে আপার বাউন্ড থাকতে হবে, আর আপার বাউন্ড পাওয়ার সাথে সাথে সেটা হয়ে যাবে বাউন্ডেড অ্যাবভ সেট, তখন আমরা সুপ্রিমাম খুঁজে বের করার চেষ্টা করব। ওকে, তাহলে এখন আমরা বললাম কি যে এই এস হচ্ছে এমন একটা সেট নিছি, যে এমন একটা উপসেট যেটা রিয়েল নাম্বারের উপসেট, এবং এই সেটটার উপাদান একদম খালি নয়, এবং এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ সেট, সেই সাথে সেটা বাউন্ডেড অ্যাবভ সেট। ওকে, তাহলে আমরা একটা কথা বলতে পারি, তাহলে বাউন্ডেড অ্যাবভ সেট বলার মানে হচ্ছে এখানে একটা হলেও অন্ততপক্ষে আপার বাউন্ড খুঁজে পাওয়া গেছে। বাউন্ডেড অ্যাবভ সেট এই জন্যই বলা হয়েছে তার অবশ্যই আপার বাউন্ড খুঁজে পাওয়া পসিবল হয়েছে, সেজন্য আমরা বলতেছি যে আমরা একটা বাউন্ডেড অ্যাবভ সেট নিয়েছি। তাহলে এস সেটের অসংখ্য আপার বাউন্ড থাকবে, আপার বাউন্ড থাকবে। এই যে আমি বলছি 5 একটা আপার বাউন্ড, 6, 7, 8, 9, 10 এভাবে ডট ডট ডট, এটা সবাই আপার বাউন্ড। তাহলে একটা আপার বাউন্ড খুঁজে পাওয়ার সাথে সাথেই ওই সেটের অসংখ্য আপার বাউন্ড থাকবে, সেজন্য আমরা বললাম যে এস সেটের অসংখ্য আপার বাউন্ড বিদ্যমান। আমরা থাকবে না বলে আপার বাউন্ড বিদ্যমান বলি, বিদ্যমান শব্দটা সুন্দর, বিদ্যমান। এই অসংখ্য আপার বাউন্ডের মধ্যে এই অসংখ্য আপার বাউন্ড, এই অসংখ্য আপার বাউন্ডগুলোর মধ্যে ক্ষুদ্রতম আপার বাউন্ড, ক্ষুদ্রতম মানে এই দেখা অসংখ্য আপার বাউন্ড আছে, তার মধ্যে ক্ষুদ্রতম আপার বাউন্ডটিকে এস এর লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলে। লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম বলে, অর্থাৎ অসংখ্য আপার বাউন্ডগুলোকে সুপ্রিমাম বলতে পারবো না। সুপ্রিমাম হচ্ছে সেটাই যেটা ওই অসংখ্য আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হবে, লিস্ট। ওকে, আশা করা যায় বুঝতে পারছো সুপ্রিমাম কি। এখন আমি যদি ইনফিমাম কাকে বলে লিখতে চাই তাহলে আমি এখান থেকে লিখে ফেলতে পারবো যে ইনফিমাম বা গ্রেটেস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের জন্য আমাদেরকে কি করতে হবে? মনে করে আছে একটা উপসেট যেটা শূন্য হবে না এবং এটা বাউন্ডেড বিলো সেট হইতে হবে,
বাউন্ডেড বিলো সেট, কারণ লোয়ার বাউন্ড নিচের দিকে বাউন্ডেড থাকতে হবে, তাহলে আমরা বললাম যে সেটাতে একটা বাউন্ডেড বিলো সেট থাকতে হবে। তো বাউন্ডেড বিলো সেট যদি হয় তার তো অবশ্যই একটা না একটা কি লোয়ার বাউন্ড থাকবে, আর কোনো সেটের একটা লোয়ার বাউন্ড পাওয়া গেলে তার অসংখ্য লোয়ার বাউন্ডও পাওয়া যাবে, সেখানে আমরা বলবো তাহলে এই এস সেটে অসংখ্য লোয়ার বাউন্ড বিদ্যমান, লোয়ার বাউন্ড বিদ্যমান। এই অসংখ্য লোয়ার বাউন্ডগুলোর মধ্যে, এই অসংখ্য লোয়ার বাউন্ডগুলোর মধ্যে বৃহত্তম লোয়ার বাউন্ড, এই অসংখ্য লোয়ার বাউন্ডগুলোর মধ্যে বড় যেটা, ওদের মধ্যে বড় যেটা, লোয়ার বাউন্ডগুলোর মধ্যে বৃহত্তম লোয়ার বাউন্ড টিকে অ্যাসের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলা হয়, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ইনফিমাম বলা হয়, বা ইনফিমাম বলে। তো খুবই সাধারণ ব্যাপার স্যাপার, আমরা বুঝতে পারলাম যে সুপ্রিমাম কাকে বলে, ইনফিমাম কাকে বলে। এই সুপ্রিমাম কাকে বলে, ইনফিমাম কাকে বলে এটা বোঝা অনেক কষ্টের। তোমরা অবশ্যই এই কয়েকটা সেট নিয়ে একটু এই কথাগুলো বলে বলে প্র্যাকটিস করবা। একটা সেট নিবা, সেই সেটের আপার বাউন্ড কোনটা, লোয়ার বাউন্ড কোনটা, সেটটা বাউন্ডেড অ্যাবোভ সেট কিনা, সেটটা বাউন্ডেড বিলো সেট কিনা, সেটটা বাউন্ডেড সেট কিনা, সেটটা আনবাউন্ডেড সেট কিনা, সেটটার সুপ্রিমাম কি, সেটের ইনফিমাম কি, এগুলো বারবার চর্চা করলে তোমার মাথার মধ্যে এগুলো একদম গেঁথে যাবে, জীবনেও কোনোদিন আমরা এগুলোকে আর ভুলতে পারবো না। এরপর হচ্ছে ম্যাক্সিমাম মেম্বার কাকে বলে আর মিনিমাম মেম্বার কাকে বলে, লাস্ট আমাদের দুইটা সংজ্ঞা। এরপরে আমরা কমপ্লিটেন্স অ্যাক্সিওমের জন্য যোগ্যতা অর্জন করব। তো দেখো ম্যাক্সিমাম মেম্বার কাকে বলে, যদি কোনো একটা সেটের আপার বাউন্ড, মানে যেটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, আমি একটু খেয়াল বলি, 1 2 3 4 5 একটা সেট নিলাম এস সেট, এই সেটের আমরা পাইছি কি সুপ্রিমাম হচ্ছে 5, সুপ্রিমাম অফ এস ইজ 5। এই সেটের সুপ্রিমাম মানে এস সেটের সুপ্রিমাম হচ্ছে কত, 5। এখন এই 5টা এই সেটের ভিতরে আছে কিনা, এটা হচ্ছে আমার কথা, এই 5টা সেটের ভিতরেই আছে কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 5টা সেটের ভিতরেই আছে, তাহলে এই 5কে বলা হবে এই সেটের ম্যাক্সিমাম মেম্বার। তাহলে কি বলতেছি, কোন সেটের সুপ্রিমাম যদি ওই সেটের ভিতরেই থাকে, কোনো একটা সেটের সুপ্রিমাম যদি ওই সেটের ভিতরেই থাকে, তাহলে ওই সুপ্রিমামকেই বলা হবে আমাদের ম্যাক্সিমাম মেম্বার, অর্থাৎ ওই হচ্ছে সবচেয়ে বড় সদস্য ওই সেটের। আর একইভাবে কোনো সেটের ইনফিমাম যদি ওই সেটের মধ্যে থাকে, কোনো সেটের ইনফিমাম যদি ওই সেটের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ওই ইনফিমামকে বলা হবে ওই সেটের মিনিমাম মেম্বার। ওকে, তাহলে ম্যাক্সিমাম মেম্বার কাকে বলে, মিনিমাম মেম্বার কাকে বলে, আমরা একটু গাণিতিক সংজ্ঞা একটু দিয়ে দিই, যে নাহলে আমরা যেটা বলছি সেটাই ম্যাক্সিমাম মিনিমাম মেম্বারের সংজ্ঞা হয়ে গেছে, ওইটাই আমরা গাণিতিকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো, ভাষাটাকে শেখার চেষ্টা করবো। তাহলে আমরা মনে করলাম এস হচ্ছে একটা সেট যেটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট এবং এটা ফাঁকা সেট নয়। ওকে, তাহলে এস সেটের সুপ্রিমাম যদি থাকে, আমরা বলবো যে এস সেটের সুপ্রিমাম, সুপ্রিমামটাকে আমি বাংলায় লিখে ফেলছি, তুমি চাইলে বাংলায় যেটা ওটা ইউজ করতে পারো। এস সেটের সুপ্রিমাম যদি থাকে, এস সেটের সুপ্রিমামটা যদি থাকে, যদি এস সেটের মধ্যে বিদ্যমান থাকে, সরি, এস সেটের সুপ্রিমাম যদি এস সেটের মধ্যেই বিদ্যমান থাকে, এস সেটের মধ্যেই বিদ্যমান থাকে, তবে সেই সুপ্রিমামকে এস সেটের, সেই সুপ্রিমামটাকেই এস সেটের ম্যাক্সিমাম মেম্বার বলা হবে, ম্যাক্সিমাম মেম্বার বলা হয়। একইভাবে এত যদি আমরা বলি যে মিনিমাম মেম্বার, তাহলে আমরা বলবো এত এস সেটের মিনিমাম, যদি এস সেটের মিনিমাম, সরি ইনফিমাম, কি বলি, ইনফিমাম যদি এস সেটের মধ্যেই বিদ্যমান থাকে, তবে সেই ইনফিমামকে এস সেটের মিনিমাম মেম্বার বলা হবে, সেই এস সেটকে মিনিমাম মেম্বার বলা হবে। এই 10টা সংজ্ঞা আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমাদের কাছে এগুলো গুলিয়ে যাবে প্রথম আমরা দেখবো যে আমাদের মাথায় থাকতেছে না বাউন্ডেড অ্যাবোভ বড় না ছোট, বাউন্ডেড বিলো ছোট না বড়, অথবা অ্যাবোভ সেট, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বড়টা না ছোটটা, অনেক ধরনের জ্ঞান আমাদের প্রথম দিকে সৃষ্টি হবে। সেজন্য এটা প্রচুর প্র্যাকটিসের দরকার আছে। অবশ্যই তোমরা এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবা, নাহলে কিন্তু এগুলো মনে রাখা ইম্পসিবল।
তাহলে আমরা এই 10টা সংজ্ঞা বুঝে ফেলছি। আমরা এই 10টা সংজ্ঞাকে একবার মুছে এখান থেকে বোর্ডটা পরিষ্কার করে নিই। এরপরে আমাদের আমরা আসলে শিখতে চাচ্ছি কমপ্লিটনেস অ্যাক্সিওম, কিন্তু কমপ্লিটনেস অ্যাক্সিওম শেখার আগেই আমাদেরকে আরও কয়েকটা উপপাদ্য শিখতে হবে। সুপ্রিমাম ইনফিমাম জানার সাথে সাথেই এখন আমাদের দায়িত্ব হয়ে গেছে সুপ্রিমাম ইনফিমাম এই বান্দাদের দুইটা উপপাদ্য সম্পর্কে, মানে একটা দুটো উপপাদ্য সম্পর্কে ধারণা নেওয়া, আর সেই উপপাদ্যগুলো জানার পরেই আমরা শিখতে পারবো যে কমপ্লিটনেস অ্যাক্সিওম আসলে বলতে কি বুঝতেছে বা কমপ্লিটনেস অ্যাক্সিওম কি। কমপ্লিটনেস অ্যাক্সিওমের কথাবার্তা খুবই সহজ সরল, কিন্তু আমাদের সেটা শেখার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে, কারণ আমরা সেটার বেসিক জানি না। ওকে, তাহলে আমরা একটা থিওরেম পড়ে নিই। এই থিওরেমটাও পরীক্ষায় প্রচুরবার আসছে, আমরা থিওরেমটা একটু লিখে নিই। এই থিওরিটাতে বলতেছে যে বাস্তব সংখ্যার কোনো উপসেটে, বাস্তব সংখ্যার কোনো উপসেটে সুপ্রিমাম বিদ্যমান থাকলে, সুপ্রিমাম বিদ্যমান থাকলে তা অনন্য হবে। অর্থাৎ অনন্য শব্দের অর্থ হচ্ছে একটাই হবে, দুইটা হবে না। অর্থাৎ কি বলতেছে যে ভাই বাস্তব সংখ্যার কোনো উপসেট তুমি নিছো, সেই উপসেটের মধ্যে সুপ্রিমাম পেয়ে গেছো, তাহলে সেই সুপ্রিমাম অবশ্যই একটাই পাওয়া যাবে, দুইটা সুপ্রিমাম সেখানে পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দিই, 1 2 3 4 5 এই সেটে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিমামের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে এই 5টাই হচ্ছে আমার জন্য সুপ্রিমাম অফ এস। 5টাই হচ্ছে আমার জন্য কি সুপ্রিমাম অফ এস ইজ 5। ওকে, এখন আপার বাউন্ড অনেক হতে পারে। একটা আপার বাউন্ড যদি পেতে পারি তাহলে 6ও আপার বাউন্ড, 7ও আপার বাউন্ড, 8ও আপার বাউন্ড, 9ও আপার বাউন্ড, 100 আপার বাউন্ড, 1 কোটি আপার বাউন্ড অনেক পাওয়া যায়। কিন্তু সেই আপার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট, সেই ছোটটার নামই হচ্ছে সুপ্রিমাম। আর এই বাস্তব সেটে 5-এর চেয়ে বেশি, মানে 5 ছাড়া আমরা আর কোনো কাউকে সুপ্রিমাম বলতে পারবো না। আমি যতই সুপ্রিমাম দুজনকে মনে করি না কেন, আমি যদি মনে করি যে এই সেটের সুপ্রিমাম 5ও আছে, এই সেটের সুপ্রিমাম 6ও আছে, তখন আমি যখন ওদের মধ্যে কম্পেয়ার করব তখন আমরা দেখব যে 6 কোনোভাবেই সুপ্রিমাম হইতে পারে না, কারণ সুপ্রিমাম মানে হচ্ছে সবচেয়ে ছোট আপার বাউন্ড। আর 6-এর চেয়ে 5 যেহেতু ছোট আপার বাউন্ড, সেহেতু 5ই হচ্ছে ওর সুপ্রিমাম। অর্থাৎ এই জিনিসটাই আমাকে এখন প্রুফ করতে হবে যে ভাই একটা বাস্তব সেটে, বাস্তব সংখ্যার থেকে কোনো একটা উপসেট নিলে সেই উপসেটে আমরা যতই 3-4টা সুপ্রিমাম নিই না কেন, আমরা যতই 2টা সুপ্রিমাম নিই না কেন, সুপ্রিমাম কিন্তু একটাই হবে। অর্থাৎ আমি যদি 2টা সুপ্রিমাম নিয়েও নিই, পরে দেখা যাবে কি সেই দোনোটা সুপ্রিমাম আসলে একজনকেই ইন্ডিকেট করতেছে, দুইজনকে নয়। তাহলে এটা আমরা এখন প্রুফ করার চেষ্টা করব যে সুপ্রিমাম অনন্য হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা প্রুফ করতেছি, প্রমাণ করার চেষ্টা করতেছি এটাতে কি বলতেছে। একটু 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 মেধা খাটাইতে হবে। আমরা প্রথমে ধরে নিলাম যে এস একটা উপসেট, রিয়েল নাম্বারের উপসেট, এবং এটা অশূন্য, মানে এটা ফাঁকা সেট নয়, এটাতে কিছু না কিছু আছে। এবং সেই সাথে আরেকটা কথা বলে নিচ্ছি যে ভাই যেখানে এস হলো, যেহেতু আমরা সুপ্রিমাম নিয়ে আলোচনা করতেছি, তাহলে বাউন্ডেড অ্যাবোভ সেট না হলে কিন্তু হচ্ছে না। এস হলো বাউন্ডেড অ্যাবোভ সেট, এস হলো বাউন্ডেড অ্যাবোভ সেট। তুমি যখন সুপ্রিমাম নিয়ে আলোচনা করবা তখন সুপ্রিমাম যদি থাকে তো সেটাতে বাউন্ডেড অ্যাবোভ সেট হবেই, সেটার আপার বাউন্ড থাকবেই। তুমি যখন ইনফিমাম নিয়ে আলোচনা করবো তখন সেটা বাউন্ডেড বিলো সেট হবেই, সেটার মধ্যে লোয়ার বাউন্ড থাকবেই, নাহলে আমরা কোনোদিন এই বিষয়টা আলোচনা করতে পারবো না। ওকে, সেজন্যই আমরা এখানে যখন সুপ্রিমামের কথা আলোচনা করব তখন আমি এস সেটটা এমনভাবে নিতে হবে যেটার মধ্যে বাউন্ডেড অ্যাবোভ সেট হইতে হবে। ওকে, তো এবার আমি ধরলাম তো এস একটা সেট নিছি যেটা বাউন্ডেড অ্যাবোভ সেট। এখন এখান থেকে আমি 2টা উপাদান নেব। মনে করি S1 ও S2 দুইজন, S1 ও S2 হলো, এটা মনে করতেছি, এটা আসলে সঠিক না, মনে করতেছি হলো এস সেটের 2টি সুপ্রিমা, এস সেটের 2টি সুপ্রিমা।
খেয়াল করো, এটা সুপ্রিমাম বলতে পারি নাই কেন? সুপ্রিমাম হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একজন। সুপ্রিমা হচ্ছে প্লুরাল নাম্বার। আমি দুইজনকে নিছি, দুইজন তো সুপ্রিমাম হবে না, দুইজন হবে যে সুপ্রিমা, প্লুরাল। ওকে, তাহলে আমরা কি বলছি? মনে করি S1 ও S2 হলো S সেটের দুইটি সুপ্রিমা। তাইলে আমরা কি শিখছি? আমরা কি প্রমাণ করতে চাই? আমরা প্রমাণ করতে চাচ্ছি সুপ্রিমা কয়টা থাকবে? একটাই থাকবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই সুপ্রিমা দোনোটা আসলে একজনই, যাই S1 তাই S2, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। কি বলছি? আমি মনে করে নিলাম যে S1 আর S2 S সেটের দুইটা কি সুপ্রিমা, কিন্তু আমাদের তাহলে প্রমাণ করতে হবে যে সুপ্রিমা আমি যতই দুইটা মনে করি না কেন, জাস্ট নাম দুই রকম হলেও কাজ একই। যেমন ধরো তুমি বাংলাদেশে আমরা আম হিসেবে আমকেই চিনি, ইংরেজরা ম্যাঙ্গো বললে তারপর আম চিনে। ভাই নাম আম হোক আর ম্যাঙ্গো হোক, জিনিস ওইটাই, যেটাকে আমি আম বলতেছি ওইটাকেই ও ম্যাঙ্গো বলতেছে। তো একইভাবে ওই সুপ্রিমামের নাম S1 হোক আর সুপ্রিমামের নাম S2 হোক, জিনিস ওইটাই, যেটাকে আমরা সুপ্রিমাম বলতেছি, সেটা নাম দুইজন হইলেও কাম কিন্তু কি একজনেরই। এটাই আমাকে প্রুফ করতে হবে। ওকে, তাহলে এখন আমরা বলি যে সংজ্ঞানুসারে সুপ্রিমামের সংজ্ঞা আমরা পড়ছি, সেখান থেকে আমরা বলবো যে সংজ্ঞানুসারে S1 ও S2 উভয়ই S এর মানে এই S সেটের, এই দুজনই S সেটের আপার বাউন্ড। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। একটা সেটের একাধিক আপার বাউন্ড থাকতে পারে। যেমন একটু আগে আমরা এক্সাম্পল দিলাম যে 1 2 3 4 5, এই সেটের 5 একটা আপার বাউন্ড, 6 একটা আপার বাউন্ড, 7 একটা আপার বাউন্ড, 8 আপার বাউন্ড, 9 আপার বাউন্ড, 10 আপার বাউন্ড, এটা সবাই আপার বাউন্ড। আর সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে কত? 5। সবচেয়ে ছোট আপার বাউন্ড 5, সেও তো আপার বাউন্ডই, তো ছোট আর কি, কিন্তু আপার বাউন্ড তো, তাই না? তো সেজন্য আমরা বললাম যে ভাই S1 আর S2 দুজনই আসলে আপার বাউন্ড। কারণ আমি যাদেরকে সুপ্রিমাম মনে করতেছে তারা আপার বাউন্ড না হলে সুপ্রিমাম হতে পারবে না, তাদেরকে আপার বাউন্ড হতে হবে। আর ওই আপার বাউন্ডগুলোর মধ্যে ছোট যেটা, সেটাকে আমি কি বলতে পারি? সুপ্রিমাম বলতে পারি। সেজন্য আমরা বলতেছি S1 আর S2 দুজনই S এর আপার বাউন্ডই হওয়ার কথা। এখন যদি আমরা S1 কে সুপ্রিমাম ধরি, এখন যদি এই S1 যেটা, সেটাকে আমরা ভাবলাম যে সুপ্রিমাম অফ S, অর্থাৎ S সেটের সুপ্রিমাম আমি S1 কে ধরছি, এবং সেই সাথে ভাবলাম যে S2 হচ্ছে আপার বাউন্ড, এবং S2 হলো জাস্ট একটা আপার বাউন্ড, মানে সে সুপ্রিমাম আপাতত মনে করতেছেন আর কি, সে কি আপার বাউন্ড মনে করতেছেন হয়। তবে কাহিনী কি? ও হচ্ছে সুপ্রিমাম, ও হচ্ছে আপার বাউন্ড। তো নিয়ম কি? নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি সেটা হচ্ছে সুপ্রিমাম হবে যে সবচেয়ে ছোট আপার বাউন্ড। তাহলে S1 আর S2 এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই S1 হবে যে S2 এর চেয়ে ছোট। কারণ আমরা কি বলতেছি? আপার বাউন্ড কি অনেক হতে পারে, কিন্তু সুপ্রিমাম কি সবচেয়ে ছোটটা। তাহলে এটাও আপার বাউন্ড, এটাও আপার বাউন্ড। এখন এই দুজনের মধ্যে একজনকে যদি সুপ্রিমাম ধরে নেওয়া যায়, তাহলে আর একজন যদি আপার বাউন্ড হয়, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক হবে, সুপ্রিমাম সবসময়ই ছোট হবে। আবার এমনও হইতে পারে যে সুপ্রিমাম এবং আপার বাউন্ড যেটা ধরছে তারা সমানও হয়ে যেতে পারে, মানে দুজন একই হয়ে যেতে পারে। কিন্তু এটা কখনোই ঘটতে পারে না যে S1 বড় আর S2 ছোট, এটা কখনোই ঘটতে পারে না। কেন? কারণ সুপ্রিমামের সংজ্ঞা অনুযায়ী আপার বাউন্ডগুলোর মধ্যে সুপ্রিমামকেই সবচেয়ে ছোট হইতে হবে, কিন্তু এখানে সুপ্রিমামকে বড় দেখাচ্ছে, এটা হইতে পারে না। কিন্তু এখানে দেখো সুপ্রিমামকে ছোটও দেখাচ্ছে, সুপ্রিমামকে সমানও দেখাচ্ছে। সবচেয়ে ছোট আপার বাউন্ডের সমান হইতে পারবে সুপ্রিমাম, কিন্তু বড় হইতে পারবে না, সোজা কথায়। আবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিই, একটা কন্ডিশন। আবার আমি বললাম যদি S2 কে যদি সুপ্রিমাম ধরি, S2 যদি সুপ্রিমাম হয়, দেখো আমি দোনোটাকেই কিন্তু S সেটের সুপ্রিমা ধরছিলাম, তাই নয় কি? তো সেজন্য এবার একটা কি সুপ্রিমাম ধরে আমরা কন্ডিশনটা ফিল আপ করার চেষ্টা করতেছি, এবং
মানে S2 কে সুপ্রিমাম ধরছি, আর S1 হলো যে আপার বাউন্ড। একবার এটাকে সুপ্রিমাম ধরছে, একবার ওটাকে সুপ্রিমাম ধরছে, এত হয় তবে তবে কাহিনী কি, তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে S2টা হবে যে ছোট S1 এর চেয়ে। কেন? কারণ যে সুপ্রিমাম হবে সেই সবচেয়ে ছোট হবে। যে সুপ্রিমাম হবে সকল আপার বাউন্ডের মধ্যে যে সুপ্রিমাম হয়ে যাবে সেই কি হবে, আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট হবে। এটাকে আমি চাইলে এভাবে ঘুরাই লিখতে পারি যে S1 এখানে কি দেখাচ্ছে দেখো, S1 কে বড় দেখাচ্ছে, হাতটা S1 এর দিকে আছে, তো আমি ঘুরাই লিখলাম, এভাবে S2 লিখলাম, অর্থাৎ S1 কে এখানে লিখছি, S2 কে এদিকে লিখছি। তো চিহ্নটাকে ঘুরাই লিখতে হয়েছে কারণ এখানে বুঝাচ্ছে S1টা বড়, তো আমাকে এখানেও বুঝাচ্ছে S1টা বড়। ওকে, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো এই দুই সমীকরণের সমাধান তখনই সম্ভব যখন ওরা ইকুয়াল হবে। খেয়াল করো, এখানে S1 আর S2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে S2 চেয়ে S1 ছোট, আর এখানে S2 চেয়ে S1 বড়। একটা বড় বলতেছে, একটা ছোট বলতেছে। তো আমরা কি জানি সমাধান কখন হয়, যখন দোনোজন একই কথা বলে। এই সমীকরণ এবং এই সমীকরণ যখন একই কথা বলবে তখন সেটাকে আমরা বলবো যে সমাধান। এখন এই সমীকরণ আর এই সমীকরণ একই কথা তখনই বলবে যখন এই দুই সমীকরণের থেকে শুধু ইকুয়ালটাই আমরা আমাদের বিবেচনায় আনবো। বড় ছোট, একজন বড় একজন ছোট, এরা কোনোদিন সমাধানে আসবে না। এই দেখো S1 S2 চেয়ে ছোট, তার মানে কি এটা খালি ছোটই হইতে থাকবে। আর এখানে কি S1 S2 চেয়ে বড়ই হইতে থাকবে। একবার S1 ছোট হইতে থাকবে, একবার S1 বড় হইতে থাকবে। বড় ছোট এদের মধ্যে কোনো সমাধান নেই, সমাধান আছে কোথায়, সমান যেখানে হবে। সেজন্য আমরা বলবো 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং হতে পাই S1 ইকুয়াল টু আসলে কি S2। তাইলে কি বুঝলাম, শেষ পর্যন্ত আমরা এটাই প্রমাণ করলাম। তার মানে কি, যতই আমরা S1 S2 সুপ্রিমাম ধরে নিই না কেন, সুপ্রিমাম আসলে একটাই হবে, একজনই হবে, সেইটাই আমরা এখানে প্রুফ করার চেষ্টা করলাম। একইভাবে বাস্তব সংখ্যার কোনো উপসেটে ইনফিমাম বিদ্যমান থাকলে তা অনন্য হবে, সেটা তোমরা নিজেরা প্রুফ করার চেষ্টা করবা। কারণ এটা যেভাবে প্রুফ করছি এক্স্যাক্টলি সেভাবেই সেটা প্রুফ হবে। জাস্ট এখানে আমরা সুপ্রিমাম S1 S2 ধরছি, তুমি ইনফিমাম অন্য কিছু একটা ধরবা। ইনফিমামকে I1 I2 ধরা উচিত না, ইনফিমাম I1 I2 এর কারণে। এখন S1 সুপ্রিমামের সাথে মিল রেখে S1 S2 কে আমরা সুপ্রিমাম ধরছি, ইনফিমামের সাথে মিল রেখে I1 I2 কে ইনফিমাম তুমি ধরিও না। কেন? কারণ হচ্ছে I1 I2 দিয়ে জটিল সংখ্যা বোঝায়, জটিল সংখ্যা বোঝায়, কমপ্লেক্স নাম্বার বোঝায় বা অবাস্তব সংখ্যা বোঝায়, যার কারণে আমরা I1 I2 এটা আমরা ধরতে পারবো না। সরি, কমপ্লেক্স না, অবাস্তব সংখ্যা বোঝায়। জটিল সংখ্যা বোঝায় যে এরকম A প্লাস IB কে, একটু কনফিউশনটা দূর করে দিই, A প্লাস IB এটাকে বোঝানো হয় জটিল সংখ্যা, শুধু I টাইপের সংখ্যাকে বোঝানো হয় যে অবাস্তব সংখ্যা, ইমাজিনারি নাম্বার। ওকে, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা। ওকে, তাহলে কি বলছে, I1 I2 না ধরো অন্য কিছু একটা ধরবো, যা ইচ্ছা ধরো, A1 A2 ধরলা, তুমি B1 B2 ধরলা, C1 C2 ধরলা। ওকে, তাহলে আমি কি বললাম, থিওরেমটা কি বললাম, বাস্তব সংখ্যার কোনো উপসেটে ইনফিমাম বিদ্যমান থাকলে তা অনন্য হবে। এটা ভেবে প্রমাণ করবো। ধরি এত, যেখানে S হলো বাউন্ডেড বিলো সেট, আমি একেবারে প্রমাণই করি, S হলো বাউন্ডেড বিলো সেট। একটু ভুল টুল হইতে পারে মুছে মুছে করতে গেলে। মনে করি A1 আর হচ্ছে A2 হলো S সেটের দুটি ইনফিমাম, ইনফিমা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে A1 সমান A2, A1 সমান A2। তাহলে আমরা প্রথমে বলবো কি, সংজ্ঞানুসারে A1 আর A2 উভয়েই S সেটের লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড। যদি S ইকুয়াল টু ইনফিমাম S হয়, S না, যদি আমরা বলি যে A1 ইকুয়াল টু ইনফিমাম S হয় আর A2 যদি লোয়ার বাউন্ড হয়, কেন যে করাই দিচ্ছি জানি না, তাহলে আমরা বলতে পারবো যে ভাই শর্ট সংজ্ঞাটা এরকম হবে যে ভাই A1 হবে যে সবচেয়ে বড় আর A2 হবে যে ছোট। কেন? কারণ লোয়ার বাউন্ড অসংখ্য থাকতে পারবে, আর সেই অসংখ্য লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড়টার নামই হচ্ছে ইনফিমাম। সেজন্য ওকে যদি আমি ইনফিমাম না বলি তাহলে ওকে ছোট হইতে হবে। আর ইনফিমাম মানেই হচ্ছে সবচেয়ে বড়টা, তাহলে বাকি যে লোয়ার বাউন্ডগুলো আসবে ওরা সবাই ছোট দেখাবে। একইভাবে এখানে আমরা বলবো যে A2 কে যদি আমরা ইনফিমাম ধরি, তাহলে A1 হবে যে লোয়ার বাউন্ড, A1 হবে যে লোয়ার বাউন্ড হয়, তবে আমরা বলতে পারবো যে A2টাই হচ্ছে কি, A2টাই হচ্ছে সবচেয়ে বড় এবং A1টা হচ্ছে ছোট। ঘুরাই লিখলে আমরা পাবো A1 ইজ লেস দ্যান অর ইকুয়াল A2।
আর এদেরকে যখন আমরা সমাধান করব তখন আমরা পাবো a1 ইকুয়াল টু a2, কারণ এরা আর কোথাও সমাধান হইতে চাচ্ছে না। 1 নাম্বার আর 2 নাম্বারের সমাধান তখনই সম্ভব যখন এটা ইকুয়াল হবে, বা একজন বড় একজন ছোট, সেখানে আমরা কোনো সমাধান খুঁজে পাবো না। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি অনেকক্ষণ ক্লাস করে ফেলছি। আজকেও আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওমটা বলতে পারিনি। কমপ্লিটনেস অ্যাক্সিওমটা বলতে আমাদের খালি 2 মিনিট লাগবে। 2টা লাইন শুধুমাত্র 2টা লাইন হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওমের জন্য বরাদ্দ। ওই 2টা লাইন বোঝানোর জন্য আমাদের কিছুটা সময়ের দরকার আছে। আজকে আমার হাতে আসলে আর সময় নেই, সেজন্য আমি আজকে এই থিওরাম পর্যন্ত পড়াই শেষ করতেছি। আগামী ক্লাসে আমরা কমপ্লিটনেস অ্যাক্সিওম নিয়ে আলোচনা করব, সেই সাথে আরও কিছু নতুন সূত্র নিয়েও আলোচনা করব।